হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে 3929 মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ। প্রাথমিকে নন জয়নিং 3929 মামলার গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান। অর্ডার দিলেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি মনোজ কুমার মিশ্রার যে বেঞ্চ, সেই বেঞ্চ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই 3929 মামলার নিষ্পত্তি ঘটলো। কিন্তু যে দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেই প্রতীক্ষার অবসানের সুফল কি তারা ভোগ করতে পারলো? কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতিরা? 3929 জনকে নিয়োগ করার কি কোনো অর্ডার এসছে? তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই 3929 মামলায় মূল যে অর্ডারটা দিয়েছেন মাননীয় বিচারপতি ঋষিকেশ রয়, সেটি হচ্ছে কোনো ক্যান্ডিডেট, এই 3929 এর অন্তর্ভুক্ত কোনো ক্যান্ডিডেট আপাতত অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এই নিয়োগ মামলা থেকে, বা এই নিয়োগের যে নতুনভাবে যে প্রসেসিং এর ব্যাপারটা ছিল বা তৈরি করার পিটিশনারদের দাবি মতো যে আবেদন ছিল, সেটারও সেইভাবে কোনো রকম ভাবে আবেদনের সাড়া দিলেন না মাননীয় বিচারপতিরা। অর্থাৎ কোনো রকম ভাবে 3929 মামলায় নতুন ভাবে কোনো রকম কোনো প্যানেল তৈরি করতে নির্দেশ দিলেন না মাননীয় বিচারপতিরা। অর্থাৎ এই যে ভ্যাকেন্সি, টোটাল যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কোনো ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার নির্দেশ তারা দিলেন না। তো এই মামলাটি যে টোটাল যে ভ্যাকেন্সিটা ছিল, সেই ভ্যাকেন্সিটা পরবর্তী নিয়োগ প্রসেসের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় যে নিয়োগটা হবে, সেই নিয়োগের ক্ষেত্রে এই 3929 ভ্যাকেন্সিটা সেখানে অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল জাজের 252 জন ক্যান্ডিডেটকে কোনো রকম ভাবে নিয়োগের নির্দেশ দিলেন না। এমনকি ডিভিশন বেঞ্চেও সেখানে প্রত্যেকের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। সেই সমস্ত নিয়োগ প্রসেসটাই কিন্তু সম্পূর্ণভাবে ইনভ্যালিড করে দিলেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোনো রকম ভাবে কলকাতা হাইকোর্টের কোনো নির্দেশই কিন্তু কার্যকর হলো না সুপ্রিম কোর্টে গিয়ে। টোটালটাই সেট অ্যাসাইড হয়ে আজ 9 মে 2024 তারিখে সকাল 10:30 থেকে এই বেঞ্চ, মাননীয় বিচারপতি ঋষিকেশ রায়ের যে বেঞ্চ, সেই বেঞ্চ 6 নম্বর কোর্টে শুনানির জন্য বসেছিল। তো প্রথমেই দুটো, তিনটে, চারটে শুনানির পর অন্যান্য মামলাগুলো ছিল। তারপরে কিন্তু এই 3929 মামলাটি তিনি ধরেন এবং লাঞ্চের আগে তিনি দীর্ঘ সময় ধরে, লাঞ্চের আগে পর্যন্ত তিনি শুনানি প্রক্রিয়া কন্ডাক্ট করেন এবং লাঞ্চের পরেও 1 ঘন্টা পরে, অর্থাৎ 2টো থেকে আবার শুনানি প্রক্রিয়া চলে। 2টো থেকে শুরু করে প্রায় 4:15 এমন পর্যন্ত এত দীর্ঘ সময় ধরে শুনানি প্রক্রিয়া চলে। তো এত দীর্ঘ শুনানি যদি টোটালটা বলা হয়, তাহলে সেক্ষেত্রে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি মূল বিষয়ের দিকে ফোকাস করছি। কি কি অর্ডার দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলো আজকে বলার চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে। তো অর্ডারের শুরুতেই, একদম শুরুতে, মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তিনি বলা শুরু করেন যে এই 16,500 যে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার একটি পার্ট হলো 3929 এই ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট প্রসেসটা। তো 2020 সালের এই নিয়োগ প্রসেসে সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে 3929 ভ্যাকেন্সিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেনি। সেখানে এই 3929 ভ্যাকেন্সিটা তারা দাবি জানায় যে সেটা ক্যারি ফরওয়ার্ড করে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ 2022 নিয়োগ প্রক্রিয়ায় সেখানে তারা ক্যারি ফরওয়ার্ড করেছে। তারপর তিনি জানান যে এই প্রাথমিকের প্যানেল 16,500 যে প্যানেল, সেই প্যানেলের ভ্যালিডিটি ছিল 1 বছর। যে প্যানেলের ভ্যালিডিটি ছিল 15ই ফেব্রুয়ারি 2021 থেকে শুরু করে 15ই ফেব্রুয়ারি 2022 সাল, অর্থাৎ এই 1 বছর এই প্যানেলটির ভ্যালিডিটি ছিল এবং 15ই ফেব্রুয়ারি 2022 সালে গিয়ে এই প্যানেলটা এক্সপায়ার করে যায়। এরপর মাননীয় বিচারপতি তিনি বিভিন্ন প্যারামিটারগুলো এই মামলার সঙ্গে যুক্ত করেন, অর্থাৎ অর্ডার কপির মধ্যে যুক্ত করেন, এবং সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে সংগঠিত হচ্ছে, কিসে কত মার্কস রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ট্রেনিং কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন মার্কস, এবং তার অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রত্যেকটা স্তরে কত কি মার্কস রয়েছে, এবং সেই মার্কস ডিস্ট্রিবিউশনগুলো তিনি তার অর্ডার কপির মধ্যে উল্লেখ করেছেন। এরপর ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারগুলো দিয়েছিল, সেই অর্ডারগুলো তিনি উল্লেখ করেন অর্ডার কপির মধ্যে। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ সেখানে অর্ডার দিয়েছিল যে 252 জন ক্যান্ডিডেট যারা পিটিশনার ছিল সেই সময়, তাদেরকে নিয়োগ করার অর্ডার দিয়েছিলেন। কিন্তু সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে অর্ডার দিয়েছিল মেরিটের ভিত্তিতে সমস্ত এই নিয়োগ প্রসেসে যারা অংশ নিয়েছিল তাদের প্রত্যেকে মেরিটের বেসিসে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসের প্যানেল 2022 সালে গিয়ে প্রকাশ করেছিল, সেখানে সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কে কত মার্কস পেয়েছিল, তাদের স্কোর কত, তাদের ক্যাটেগরি কত, কি ক্যাটেগরি কি ছিল, কোন ক্যাটেগরি, কোন মিডিয়াম, এই সমস্ত কোনো কিছু তাদের সেই প্যানেলের মধ্যে মেনশন করা ছিল না, অর্থাৎ তাদের নাম ছিল না মোট কথা। তার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ সিঙ্গেল জাজের যে অর্ডার ছিল 252 জন, সেই লিস্ট ইতিমধ্যে তারা প্রোভাইড করেনি। তো সিঙ্গেল বেঞ্চের অর্ডার মতো প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 252 জন যে ভ্যালিড ক্যান্ডিডেট ছিল তাদের কোনো রকম ভাবে প্যানেল প্রকাশ করেনি। এবং বিচারপতি আরো উল্লেখ করেন যে টেটের যে মার্কস, একাডেমিক যে মার্কস, এক্সট্রা কারিকুলামের যে মার্কস, অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ এর মার্কস, সেই মার্কসগুলোকে ভিত্তি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 যে রিক্রুটমেন্ট রুলস, এই রুলস 8 এর উপর বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত নিয়োগ প্রসেসটা কন্ডাক্ট করেছে। তো এরপর তিনি আবারও উল্লেখ করেন 2020 সালের নিয়োগ যে প্রসেস, সেই প্রসেসে 16,500 নিয়োগের একটি পার্ট হলো এই 3929।
তো এদিনের শুনানির শুরুতে মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তিনি প্রথমেই জিজ্ঞেস করেছেন যে সিলেকশন প্রসেসের ক্রাইটেরিয়াগুলো কি কি ছিল। তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে জয়দীপ গুপ্তা স্যার তিনি কথা বলছিলেন। তিনি সমস্ত বিষয়টা বোঝানোর চেষ্টা করেন যে টেটের স্কোর, একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সট্রা কোয়ালিফিকেশন, তাদের অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ সমস্ত বিষয়টা 2020 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সমস্ত রুলস গুলোকে মেনে এখানে নিয়োগ করা হয়েছিল। এরপর বিচারপতি তখন তিনি বলেন যে কাদেরকে কল করা হয়েছিল ইন্টারভিউতে। তখন গুপ্তা স্যার তিনি বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের রুল 2016 সালের উপর বেস করে, সেখানে রুল 8 এর উপর বেস করে এই নিয়োগ প্রসেসটা কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই রুলটা কি রয়েছে, তোর সমস্ত রুলগুলো তারা বলার চেষ্টা করেন। রুল 7 এ কি বলা আছে, রুল 6 এ বলা আছে তাদের সেখানে কি কোয়ালিফিকেশন রয়েছে, টেটে কি কত মার্কস, ট্রেনিং এর কোয়ালিফিকেশন, টেট এবং এক্সট্রা কারিকুলামে কত কি মার্কস, ইন্টারভিউ, অ্যাপটিটিউড টেস্ট সমস্ত বিষয়টা যে 50 নম্বরের মধ্যে ক্যালকুলেশন করা হয়েছে, সমস্ত বিষয়টা তারা বোঝানোর চেষ্টা করেন। মাননীয় বিচারপতি তখন এরপর তিনি বলেন যে তাহলে টেট হলো অনলি ফর কোয়ালিফাইং ক্রাইটেরিয়া। ইয়েস মাই লর্ড। এরপর বিচারপতি সিঙ্গেল জাজের অর্ডারটি কি আবার বলেন এবং ডিভিশন বেঞ্চে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করেন। পর্ষদের হয়ে জয়দীপ গুপ্তা স্যার তিনি বলেন যে এই 2014 টেট থেকে 2017 সালে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবং 2020 সালে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবং এই টেট পাসকারীরা 2022 সালে গিয়েও বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা এই প্রসেসে অংশগ্রহণ করেছিল। তো জাজ তখন জিজ্ঞেস করেন যে তাহলে আপনারা 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন সেখানে কতটা ভ্যাকেন্সিতে অ্যাডভার্টাইজ করেছিলেন। তো গুপ্তা স্যার তিনি বলেন যে 16,500 রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল এবং তিনি গুপ্তা স্যার তিনি আরো জানান যে সেখানে 3929 এই ভ্যাকেন্সিতে তারা ফিল আপ করেননি। কেন ফিল আপ করেনি তার যুক্তিও মধ্যে তিনি দেখিয়েছেন যে এই প্যানেলের যে লোয়েস্ট কাট অফ, সেই লোয়েস্ট কাট অফের নিচে এই সমস্ত ক্যান্ডিডেটরা ছিল এবং তার পাশাপাশি যে মিডিয়ামের ব্যাপারটা তিনি উল্লেখ করেছেন যে এটা হচ্ছে আদার দেন বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ উর্দু, নেপালি, অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে সেই নেপালি মিডিয়ামগুলোর ভ্যাকেন্সি, তার ফলে এই সমস্ত বেঙ্গলি মিডিয়ামের ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করা সম্ভব হয়নি। তো জাজ তখন তিনি জিজ্ঞেস করেন যে ভ্যালিডিটি পিরিয়ড কি তখন এক্সপায়ার করে গেছিল। গুপ্তা স্যার তখন তিনি বলেন ইয়েস মাই লর্ড এবং তার পাশাপাশি জাজ তিনি জিজ্ঞেস করেন যে রিট পিটিশন কখন করা হয়েছিল আফটার দ্য প্যানেল এক্সপায়ার, অর্থাৎ যারা পরবর্তীতে আইএ ফাইল অ্যাডমিশন করান তাদের ক্ষেত্রে নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল তোলেন মাননীয় বিচারপতিরা। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে ভ্যাকেন্সি যদি থাকে, ক্যান্ডিডেট যদি থাকে, তবে কেন আপনারা ফিল আপ করেননি। গুপ্তা স্যার তখন তিনি বলেন যে কাউন্সিলিং করানোর সময় অ্যাপ্রোপ্রিয়েট ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি, আবার কিছু কিছু জন এই নিয়োগ প্রসেসে তারা জয়েন করেননি। তো জাজ তখন তিনি জিজ্ঞেস করেছিলেন যে যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবলই না হয় তাহলে তাদের কাউন্সিলিং এ ডাকার প্রয়োজনীয়তা কি রয়েছে। তখন রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারাও বেশ কিছু বলার চেষ্টা করেন। রেসপন্ডেন্ট পক্ষ থেকে তারাও জানায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন এই 16,500 রিক্রুটমেন্ট প্রসেস করে তখন 392 জন ক্যান্ডিডেটকে তারা ইনক্লুড করেনি এবং তখন যারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা যখন শেষ হয় তখনও তারা কোনো রকম ভাবে কাট অফ প্রকাশ করেনি। তো জাজ বলেন যে প্যানেল কি সে সময় প্রকাশ করা হয়েছিল, হলে কিভাবে প্রকাশ করা হয়েছিল। তো গুপ্তা স্যার তখন তিনি বলেন যে 2022 সালে এসে গিয়ে কোর্টের অর্ডারের উপর বেস করে এই সমস্ত ক্যান্ডিডেটদের ব্রেকআপ মার্কস সমস্তটা প্রকাশ করা হয়েছিল। রেসপন্ডেন্টরা তখন বলে যে না মাই লর্ড, যখন এই রিক্রুটমেন্ট প্রসেসটা হয় তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম ভাবে তারা প্যানেল প্রিপেয়ার করেনি বা প্যানেল প্রকাশ করেনি তাদের ওয়েবসাইটে। তো জাজ তখন তিনি বলেন যে কিভাবে আপনারা কাট অফ প্রকাশ করেছেন। তো গুপ্তা স্যার তখন তিনি বলেন যে মিডিয়াম, কাস্ট, ক্যাটেগরি প্রত্যেকটা ওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের লাস্ট যিনি অবস্থান করছেন তার কাট অফটা আমরা প্রকাশ করেছিলাম, অর্থাৎ লাস্ট ক্যান্ডিডেটের মার্কসই বা স্কোরই হলো কাট অফ মার্কস। তো জাজ তখন তিনি বলেন যে হাইকোর্ট বলছে যে তারা কোনো রকম ভাবে কাট অফ প্রকাশ করেননি। তখন গুপ্তা স্যার বলেন না না, লাস্ট ক্যান্ডিডেট তার যে স্কোর সেই স্কোরটাই হচ্ছে কাট অফ মার্কস। তো গুপ্তা স্যার তখন তিনি বলেন যে যদি 392 জন ক্যান্ডিডেটকে যদি আবার নিয়োগ করতে হয় তাহলে তাদের প্রত্যেককে ওই যে লাস্ট কাট অফ করা হয়েছিল সেই কাট অফটাকে অনেকটা নামাতে হবে। এরপর মীনাক্ষী অরোরা ম্যাম তিনি 2017 টেট পাসকারী যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন, সাদেক বিশ্বাসের যে পিটিশনার রয়েছেন সেই পিটিশনারের পক্ষ থেকে তিনি কথা বলেন। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ইতিমধ্যে দাবি করেছে যে টোটাল যে ভ্যাকেন্সি ছিল 3929 ভ্যাকেন্সি সেটা টোটালটাই ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। তো এখানে মীনাক্ষী ম্যাম তিনি কিন্তু আপত্তি তোলেন। তিনি বলেন যে 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছে সেখানে কোনো রকম ভাবে এই 3929 ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড করা হয়নি, কেননা তিনি ক্যালকুলেশন দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে এই ভ্যাকেন্সিটা এই সময় জেনারেট করা হয়েছিল, সেখানে বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটরা সেখানে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। সেখানে 2022 সালে গিয়ে 11,765 জনের ভ্যাকেন্সিতে নিয়োগ প্রসেসটা কন্ডাক্ট করায় প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে কোনো রকম ভাবে এই 3929 ভ্যাকেন্সিটা কোনো রকম ভাবে ক্যারি ফরওয়ার্ড হয়নি। এরপর রেসপন্ডেন্টের পক্ষ থেকে 2022 মামলার যে এখনো পর্যন্ত ঝুলে আছে সুপ্রিম কোর্টে হিমা কোহলি ম্যামের আন্ডারে, সেই কথাগুলো সেখানে উঠে আসে যে সুপ্রিম কোর্টের নির্দেশে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যামের নির্দেশেই এই 11,765 প্যানেলের রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত 2022 ডিএলএড ক্যান্ডিডেটদের মামলা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে আপনারা প্যানেল এক্সপায়ার করে যাওয়ার 3 মাস পরে গিয়ে এসএলপি করেছেন। তখন তারা বিভিন্ন যুক্তি দিতে থাকে, না এভাবে আপনার প্যানেল প্রকাশ এই দিনে শেষ হচ্ছে না, আরো পরে গিয়ে শেষ হচ্ছে, এরকম ভাবে তারা বিভিন্ন যুক্তি দেখান। এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে এই 3929 ক্যান্ডিডেটরা তো আনসাকসেসফুল ক্যান্ডিডেট, তাদের নিয়োগ করার যৌক্তিকতা কতটা রয়েছে। তখন রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারা যুক্তি দেখান যে এই সমস্ত ক্যান্ডিডেটরা
তারা প্রত্যেকেই যোগ্য ক্যান্ডিডেট, তারা প্রত্যেকে টেট পাস করেছে, তারা প্রত্যেকে তাদের স্কোর রয়েছে, যথেষ্ট মেধা রয়েছে তাদের, তা সত্ত্বেও প্যানেলের মধ্যে ইনক্লুড করা হয়নি। এই 3929 ভ্যাকেন্সি যেটা ফিল আপ করার কথা ছিল সেটা ফিল আপ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপর আলী হোসেন মন্ডলের যে ম্যাট রয়েছে সেই ম্যাটের পক্ষ থেকে যে রিপিট এসএলপি রয়েছে সেই এসএলপির পক্ষ থেকে তারা কথা বলা শুরু করেন। তারা অভিযোগ জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2020 সালে যে মেরিট লিস্ট, সেটা মেরিট লিস্ট কোনোভাবেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ওয়েবসাইটে প্রকাশ করেনি। এমনকি যারা পিটিশনার রয়েছেন তাদের কোনো রকম তাদের যে স্কোর্স বা তাদের যে লিস্ট কোনো রকম ভাবে পিটিশনার তারা জানতে পারেনি। অর্থাৎ নট ইনক্লুডেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিটেলস কোনোভাবে জানতে পারেনি, পাবলিককে নিয়ে আসেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানায় যে কেন প্রত্যেক ক্যান্ডিডেটের মার্কস প্রকাশ পাবে না। এই 3929 ক্যান্ডিডেট প্রত্যেকেই এলিজিবল ক্যান্ডিডেট, প্রত্যেকেই নিয়োগ পাওয়া উচিত। এরপর রেসপন্ডেন্টের পক্ষ থেকে অনেকগুলো লয়ার তারা কথা বলার চেষ্টা করেন এবং কতগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করেন এবং তিনি বলেন যে যদি 100টা ভ্যাকেন্সি থাকে তার মধ্যে যদি পার্টিসিপেশন যদি 120 জন করে, সেখানে পার্টিসিপেট 120 জন করে, তাহলে 100 জনের যে কাট অফ হবে সেই কাট অফটা প্রকাশ করা দরকার এবং 20 জন তারা ওয়েটিং লিস্টে থাকবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো রকম ভাবে সে কাট অফ প্রকাশ করেনি। সেক্ষেত্রে 3929 ভ্যাকেন্সিতে প্রত্যেক ক্যান্ডিডেটকে তারা নিয়োগ পাওয়ার যোগ্য ক্যান্ডিডেট। তো সারাদিন দীর্ঘ শুনানির পর মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তিনি কিন্তু তার অর্ডারে উল্লেখ করেছেন, গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিয়েছেন। তাহলে সামগ্রিকভাবে আমরা যেটা দেখলাম যে এই 3929 যে ভ্যাকেন্সি, টোটাল যে ভ্যাকেন্সি, এই মামলা নিষ্পত্তি ফাইনাল জাজমেন্ট মাননীয় বিচারপতিরা দিয়ে দিলেও এই মামলার যারা পিটিশনার ছিলেন বা এই মামলার যে প্রসেসিং বা নতুন করে যে নিয়োগ প্রসেসিং হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেটা সম্পূর্ণভাবে সেখানে কিন্তু কোনো রকম ভাবে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেল। কোনো রকম ভাবে এই 3929 মামলায় নতুন ভাবে আর কোনো রকম ভাবে প্যানেল প্রিপেয়ার হবে না বা কেউ আর চাকরি পাচ্ছেন না এই 3929 মামলায়। তো সেক্ষেত্রে পরবর্তী নিয়োগ প্রসেসের জন্য এই 3929টা ভ্যাকেন্সিতে সম্পূর্ণটাই ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। অর্থাৎ এই ভ্যাকেন্সিটা পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কিন্তু হাতে তুলে রাখা হলো। তো বর্তমান যারা টেট পাস করেছেন তাদের জন্য কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, কেননা তারা এই 3929 ভ্যাকেন্সি তাদের যে প্যানেল প্রিপেয়ার হবে সেখানে কিন্তু অ্যাড হতে চলেছে এই 3929 ভ্যাকেন্সি। আমার একটা কথা বলে রাখি যে এই সমস্ত লাইভ 3929 মামলার সমস্ত লাইভ কিন্তু দুটো ভিডিও অলরেডি প্রকাশ করে দিয়েছি আমার এই চ্যানেলের মধ্যে। লাঞ্চের আগে এবং লাঞ্চের পরে দুটো ভিডিও প্রকাশ করা রয়েছে। আপনারা যদি ডিটেলস শুনতে চান সেখানে গিয়ে অবশ্যই শুনে নেবেন, ডিটেলস আরো ভালো বক্তব্য বুঝতে পারবেন এবং কি কি অর্ডার দিয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা শুনে নিতে পারবেন। ভিডিও শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।